নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় অবশেষে 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট পেশ করলো শিয়ালদা কোর্টে। মূলত কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল প্রথম 24 ঘন্টার মধ্যে, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকেই প্রাইম অ্যাকিউজড করা হয়েছে। অন্য কাউকে কেউ জড়িত আছে এই ধরনের কোনো চার্জশিট এখনও সিবিআই কারোর নামে দেয়নি। পরে দিতে পারে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, সেটা অপশান রয়েছে। তো তাহলে প্রশ্ন হচ্ছে, এতদিন যে এত কাহিনী শোনানো হচ্ছিল, 5 জন জড়িত, প্রমাণ লোপাট হয়ে গেছে, কলকাতা পুলিশ কমিশনার প্রমাণ লোপাট করেছেন, সন্দীপ ঘোষ প্রমাণ লোপাট করেছেন, তো পরোক্ষে আবার কেউ কেউ ইঙ্গিত করছিলেন যে এদের পেছনে মুখ্যমন্ত্রী জড়িত, উনি প্রমাণ লোপাট করেছেন। তাহলে সিবিআই যে ইনকোয়ারি করলো তাতে পেলো না কেন কিছু? সিবিআই তাহলে কিছু পেলো না কেন? তাহলে তো ওদেরকে চার্জশিটে নাম দিতে পারতো। বা সিবিআই যদি মনে করছে যে প্রমাণ কে লোপাট হয়ে গেছে, তো সেটাও চার্জশিটে বলতে পারতো যে প্রমাণ লোপাট করে দিয়েছে, কে করেছে তাদের নামও জানাতে পারতো। সেগুলো কিন্তু কিছু জানায়নি, সবাই তো ছিল। আর কেউ কেউ আমি দেখছিলাম মানে বলছেন ইউটিউবেও বিশেষ করে, যে প্রমাণ সব লোপাট হয়ে গেছে। আরে প্রমাণ যদি লোপাট হয়ে গেছে, তো সিবিআই যদি সেটাই বুঝে গেছে যে প্রমাণ লোপাট হয়ে গেছে, তো কারা লোপাট করেছে তাহলে সেটাও সিবিআই জেনে গেছে, তাদেরকে অ্যারেস্ট করেনি কেন? তাদেরকে তো অ্যারেস্ট করতে পারতো। কে বারণ করেছিল সিবিআইকে অ্যারেস্ট করতে? কোনো কোর্ট বা কেউ তো বলেনি যে যারা প্রমাণ লোপাট করে দিয়েছে তাদেরকে আপনি ছেড়ে দিন, কেউ তো বলেনি। তাদেরকে কেন অ্যারেস্ট করেনি? কালকে আমি দেখছিলাম আর একজন ইউটিউবার আছে, মেনলি ও বিজেপির হয়েই কথাবার্তা বলে, মানে ওইসব বিজেপিরই পয়সা টয়সা নিয়ে হয়তো চলে টলে, যাই হোক। তো ও বলছে যে কি ময়নাতদন্তে ঘাবলা হয়েছে। তো যদি ময়নাতদন্তে ঘাবলা হলো, তাহলে যারা ময়নাতদন্ত করলো সিবিআই তাদেরকে অ্যারেস্ট করলো না কেন? তারা তো সব কলকাতায় রয়েছে। 5 জন সেই ময়নাতদন্তের সময় 5 জন জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি ছিল যারা লিখেছিল উই আর স্যাটিসফাইড। তাদেরকে কেন অ্যারেস্ট করলো না? 3 জন অন্য ডাক্তার ছিল, তার মধ্যে একজন আরজি করেছিল আর বাইরের 2 জন ছিল, তাদেরকে কেন অ্যারেস্ট করলো না? সবথেকে বড় কথা হচ্ছে, শোনা যাচ্ছে সিবিআই এই ময়নাতদন্তের রিপোর্ট এবং ভিডিওগ্রাফি নিয়ে এইমসে পাঠিয়েছিল। এইমস থেকে কিন্তু বলা হয়েছে যে ময়নাতদন্তে কোনো ত্রুটি নেই, একদম ঠিক আছে। তো আমার সেই সব মানে যাই হোক, সেই সব ইউটিউবারদের কাছে একটাই প্রশ্ন, যে আপনারা কোনো একজনের পার্টি বা কোনো একজন ব্যক্তির সাপোর্টে কথা বলছেন, ঠিক আছে, সে বলতেই পারেন, আপনাদের অধিকার আছে। কিন্তু অন্ধের মতো যদি মিথ্যা কথা এবং বলেন, মানে আর লোকও কী করে আপনাদের কথা বিশ্বাস করে, আমার তো মাথায় ঢুকছে না। এসব আল ফাল কথা, যেগুলো কোনো গুরুত্ব নেই, কিছু নেই, কোনো তথ্য নেই, কিছু নেই। বলছেন প্রমাণ লোপাট হয়ে গেছে। প্রমাণ যদি লোপাট করেছে, তো কে লোপাট করেছে আপনি তাহলে জানেন, আপনি সিবিআইকে বলুন না কারা লোপাট করেছে, তাহলে সিবিআই ধরবে তাকে। সিবিআই তো খুঁজে পায়নি। আসল ঘটনা তা না, কিছু মিথ্যে কাহিনীকে মানে বানিয়ে বড় করে হাইলাইট করে কিছুজনকে দোষারোপ করার ছিল উদ্দেশ্য, কিছুজনকে পথ থেকে সরানো ছিল উদ্দেশ্য, যার জন্য আন্দোলন করে এইসব মিথ্যা কাহিনী বানানো হয়েছে। আলটিমেটলি কিছু পাওয়া যায়নি। সিবিআই কিন্তু কোনো কিছু বলেনি। তাহলে সিবিআই তো কলকাতা পুলিশের বিরুদ্ধেই চার্জশিট দিতে পারতো যে কলকাতা পুলিশই প্রমাণ লোপাট করেছে, কিছু তো বলেনি। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে টালা থানার ওসি নাকি এইসব প্রমাণ লোপাটে ষড়যন্ত্রে, তো উনি প্রমাণ এবং ময়নাতদন্ত কীভাবে হবে, তাড়াহুড়ো করবে, উনি নাকি সেটা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেছেন। কিন্তু যারা ময়নাতদন্ত করলেন তাহলে তারাও তো জড়িত, তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? কারণ কোনো মানে এর কোনো উত্তর নেই। তাহলে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? প্রথমে আপনারা জানবেন যে জুনিয়র ডাক্তাররা নানা দাবি করছিলেন, পরে জানা গেল এই ময়নাতদন্ত করতে উনারাই বলেছিল, উনারাই সাইন করেছে, উনারাই লিখেছেন উই আর স্যাটিসফাইড। এখন বলছেন যে আমরা তা সেই বিষয়ে এক্সপার্ট নই। তো এক্সপার্ট নয় তো আপনারা সেই ময়নাতদন্তে আপনারা অংশগ্রহণ করবেন এটা বলেছিলেন কেন? আর ওখানে গেছিলেন কেন? আবার উই আর স্যাটিসফাইড লিখলেন কেন? তাহলে বলে দিতেন যে আমরা এই বিষয়ে এক্সপার্ট নয়, আমাদের জানা নেই। সেটা না করে আপনারা তখন করে দিয়েছিলেন। এই যে দেওয়াল ভাঙা নিয়ে এত কাহিনী শোনা হচ্ছে, শোনা যাচ্ছে তো এই জুনিয়র ডাক্তাররাই ইন্সপেকশনে ছিল, এরাই বলেছিল ভাঙতে। তো এত যদি আপনাদের ছিল, তার মানে আপনারাই বলে তো বাইরে এসে আর একটা প্রচার করছেন, মিডিয়াকে আর একটা কাহিনী শোনাচ্ছেন, এইসব মিথ্যে কাহিনী। আর কিছু মানুষও বোকার মতো আপনাদের কথা শুনে যাচ্ছে। তারপরে কি করছেন? ধর্মতলায় ধর্ণা মিছিল বসে যাচ্ছেন সেই পুজোর মুহূর্তে। কেন বসছেন? যাতে মানুষ বিপদে পড়ে। কারণ পুজোর সময় ম্যাক্সিমাম লাভটা হয় কিন্তু গরিব মানুষের, বিশেষ করে যারা ফুচকা দোকান করে, কেউ চার দোকান করে, কেউ রোলের দোকান করে, কেউ চাউমিনের দোকান করে, কেউ ঢাক বাজায়। প্রত্যেকটা গরিব মানুষের পকেটে কিন্তু 2 পয়সা আসে।
আপনারা এইসব নানাভাবে বিঘ্ন ঘটিয়ে এইসব গরিব মানুষ, এইসব যারা এই জুনিয়র ডাক্তার যারা এইসব করছে, স্পষ্টতই আমি তাদের বলে এরা গরিবের শত্রু। এরা একদম গরিব মানুষকে মানে শেষ করে দেওয়ার জন্য এটা এই চক্রান্তে জড়িত। প্রথমে সরকারি হাসপাতালে কোনো পরিষেবা না দিয়ে গরিব মানুষকে বাধ্য করেছে প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য, প্রচুর টাকা খরচ করিয়েছে যাতে প্রাইভেট হাসপাতালের মালিকরা এনাদের উপর খুশি হয়, পরবর্তীকালে এনাদের ভালো একটা চাকরি দেয়, ভালো বেতন দেয়। এই জায়গাটাকে করার জন্যই এই আন্দোলন করছিলেন। এখন কি করছেন, পূজার মরশুমে অনশন মঞ্চ, ধর্না, মিছিল এইসব করে যাতে গরিব মানুষরা বিপদে পড়ে, অটো ড্রাইভার বিপদে পড়ে, টোটোওয়ালা বিপদে পড়ে, ক্যাব ড্রাইভারও বিপদে পড়ে, যাতে গরিব মানুষ, ধনী মানুষের কিচ্ছু হবে না, এতে গরিব মানুষ বিপদে পড়ে তার চেষ্টা হচ্ছে। এই ডাক্তারগুলোকে একদম চিনে রাখা উচিত, এরা কিন্তু পুরো গরিবের শত্রু, গরিবের বিরোধী। এরা কেউ গরিবের একটা সেবা জীবনে কোনোদিন করবে না, কোনোদিন সরকারি হাসপাতালে চাকরি করবে না, শুধু গরিবের মানে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। সরকারের উচিত এদেরকে কঠোর শাস্তি দেওয়া, মানে কঠোরতম যেটা আইনের আছে ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া, যেমন এসমা জারি করা বা অন্যান্য বিভিন্ন যদি আইন কোনো থাকে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া। এই ডাক্তারদের কোনো দয়া দেখানোর দরকার নেই, এদের সঙ্গে জনগণ নেই, জনগণের নাম করে শুধু এটা ভণ্ডামি চলছে, নাটক চলছে, গরিব মানুষকে বিপদে ফেলা হচ্ছে। আজকে পুজোর সময় এমনি কলকাতায় যা ট্রাফিক জ্যাম থাকে, তারপরে আপনারা মহা মিছিল, এ মিছিল, ওই মিছিল করে যেভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন, সাধারণ মানুষকে বিশেষ করে গরিব মানুষকে বিপদে ফেলছেন। একটা ধনী মানুষের কিন্তু প্রবলেম হবে না, সব কিন্তু গরিব মানুষ। আজকে যদি একটা গরিব মানুষ দুটো পয়সা পায়, পুজোর সময় তারা আশা করে থাকে সারা বছর যে দুটো পয়সা পাবে, দুটো ইনকাম করবে, কিছুদিন তাদের ভালো চলবে, তাদেরকে বাধা দিচ্ছেন, তাদেরকে কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন। তো এই জুনিয়র ডাক্তারগুলো আদৌ জুনিয়র ডাক্তার না, এরা পরোক্ষে গরিবের শত্রু। এরা কোনো ভালো কাজের জন্য করছে না, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য করছে। এগুলোকে একদম সাপোর্ট করা উচিত না, এরা সবই নাটকবাজি। আপনি দেখুন আরজি করে মানে অভয়ার বিচার চেয়ে অনশন মঞ্চ করেছেন, তাতে অভয়ার মানে আরজি কর মেডিকেল কলেজের কেউ নেই। 6 জন যারা বসছিলেন তারা আরজি কর মেডিকেলের কেউ ছিলেন না। পরে অবশ্য অনিকেত মাহাতো নাকি এসে বসছেন, আর কেউ না, সবাই বাইরের মেডিকেল কলেজে এসে ওনারা বসছিলেন। যারা মেন লিডার, যারা সবসময় টিভিতে মুখ দেখা, তাদের কাউকে পাত্তা যায় না। তারা কিন্তু ঠিক পুজোতে ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঠিক ঘুরছে, জামা কাপড় কেনাকাটা সবই কিন্তু গাড়ি বাড়ি নিয়ে সব। তারা তো আর বাসে যায় না, তারা তো গাড়ি টাড়ি করে ঠিক ঘুরছে, কেনাকাটা, খাওয়া দাওয়া সব করছে, বাড়িতে ঘুমোচ্ছে, কিন্তু গরিব মানুষকে বিপদে ফেলছে। তো এদের আন্দোলনকে কোনো মানুষেরই সাপোর্ট করা উচিত না, সব মানুষেরই প্রোটেস্ট করা উচিত। এবং এই ধরনের আন্দোলন এবং এই ধরনের যারা করছে, আমার মনে হয় সরকারকে ইমিডিয়েট কড়া ব্যবস্থা নিয়ে ওদেরকে ওইসব ধর্ণা মঞ্চ টঞ্চ সব বন্ধ করে দেওয়া উচিত। দেখা যাক সরকার কি করে, আমরা অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।